জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সাথে যারা বিএনপির নেতাকর্মী রয়েছে, বিএনপির রাজনীতি করে বা বিএনপির রাজনৈতিক দলকে সমর্থন করে, তাদের কাছে তারেক রহমান আগামীর বাংলার দেশনায়ক। তো এই তারেক রহমানের একটি সাক্ষাৎকার বিবিসিতে প্রকাশিত হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন, এই বিষয়ে আপনারা জানেন। যেই দিন থেকে এই সাক্ষাৎকারের বিষয়ে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পেরেছে যে তারেক রহমানের একটি সাক্ষাৎকার আসতে যাচ্ছে, সেই দিন থেকে বিভিন্ন মহলের মানুষ, বা আমি বলবো যে সব মহলের মানুষের মধ্যেই এক ধরনের আগ্রহ, এক ধরনের কৌতূহল যে কখন সেই সাক্ষাৎকারটি সামনে আসবে, সেখানে সাংবাদিকরা তাকে কি কি জিজ্ঞাসা করবে, তিনি কিভাবে সে আনসারগুলো দিবেন, বা তার সাক্ষাৎকারের মধ্যে নতুনত্ব কি আছে, তার সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এগুলো নিয়ে কি কি বিষয় সামনে আসবে, তিনি কবে দেশে আসবেন, দেশে আসছেন না কেন, এই বিষয়গুলো ক্লিয়ার হবে, এমন একটি চিন্তা চেতনা থেকেই মানুষ আসলে এক কথায় বলা যায় যে অধীর আগ্রহ নিয়ে বসেছিল এই তারেক রহমানের সাক্ষাৎকারটি শোনার জন্য, দেখার জন্য। আর আগ্রহ নিয়ে বসে থাকার আরো বেশ কিছু কারণ রয়েছে। গুরুত্বপূর্ণ একটি কারণ হলো, দর্শক শ্রোতা, আপনাদের অবশ্যই মনে আছে 2007-08-এ যে 1-11 ঘটেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেনা সমর্থিত সরকার দ্বারা, তখন যে -2 ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছিল, সেই -2 ফর্মুলার অংশ হিসাবে তখন তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছিল। সেই যে তিনি দেশ ছেড়েছেন, তারপরে দীর্ঘ 17 বছর তিনি আর দেশে আসতে পারেননি, এবং এই 17 বছরে তার কোনো বক্তব্য বা এই ধরনের কোনো সাক্ষাৎকারও সামনে আসেনি। কারণ বিগত 15 বছর তো শেখ হাসিনার সরকার আইনি করে রেখেছিল যে শেখ হাসিনার সরকারের ভাষায় যে দুর্নীতির দায়ে দণ্ডিত বা অন্যান্য মামলার দায়ে দণ্ডিত একজন পালাতক আসামির কোনো বক্তব্য, তার কোনো কথা বাংলাদেশের কোনো টেলিভিশন, কোনো পত্রিকা, এক কথায় কোনো মিডিয়া প্রকাশ করতে পারবে না, এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল। এটি চিরন্তন সত্য কথা, বাস্তব যেটি কথা সেটি তো বলতেই হবে। তো এই যে বিভিন্ন ধরনের তার উপরে অত্যাচার বলি, নির্যাতন বলি, শোষণ বলি, বা রাজনৈতিক যে প্রতিহিংসা তার শিকার বলি, তো এই বিভিন্ন কারণেই দল মত, রাজনৈতিক মানে আদর্শ, চিন্তা চেতনার বাহিরে গিয়ে মানুষ, কারণ আমার কাছে মনে হয়েছে আমার সারাউন্ডিং এর মধ্যে আমি যত মানুষের কাছে, যত মানুষকে দেখেছি এই সাক্ষাৎকারটি শোনার জন্য অপেক্ষায় আছে বা সাক্ষাৎকারটি শুনতে চাচ্ছে, তারা অনেকেই আসলে বিএনপি করেন না, তারা অন্যান্য রাজনৈতিক দল করেন। বাট যেই রাজনৈতিক দলই করুক না কেন, যে যেথাই যেই মতের আদর্শের অনুসারী হোক না কেন, বাট সবাই যেন সেই দল মত নির্বিশেষে তর্ক বিতর্কের ঊর্ধ্বে এসে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এক একজনের চিন্তাধারা এক এক ধরনের ছিল, কিন্তু তারেক রহমানের এই সাক্ষাৎকারটির অপেক্ষায় ছিল সবাই। তো সাক্ষাৎকারটি দুটি পর্বে সামনে আসলো, গতকালকে একটি পর্ব প্রকাশ পেল, এটি মোটামুটি সবাই দেখেছি আমরা। পরবর্তী পর্ব আজকে আসতে যাচ্ছে। তো এই যে সাক্ষাৎকার, এর মধ্যে অনেক প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন সাংবাদিকরা করেছেন, তিনি তার মতো করে আনসার দিয়েছেন। বাট তার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার যে ধরন ছিল, তার ওয়ে অফ অ্যাপ্রোচ ছিল, তার কথাবার্তার যে ধরন ছিল, সবকিছু মিলে এক কথায় আমার কাছে অমায়িক মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে আগামীর বাংলাদেশে নতুন চিন্তাধারার একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, ডেভেলপড থিঙ্কিং এর একজন রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশ পেতে যাচ্ছে। তার টোটাল বক্তব্যটা এতটা অমায়িক লেগেছে আমার কাছে, যার কারণে তার বক্তব্যকে আমি কয়েকটা বিশেষ শব্দে বিশেষায়িত করতে চাই। আমি বলতে চাই তার বক্তব্যটি ছিল স্বচ্ছ, গুছালো, মাধুর্য, পোলাইট বা একদম ভদ্র, এবং মনে হয়েছে তার বক্তব্য ক্যালকুলেটেড টক, মানে হিসাব নিকাশ করে তিনি কথা বলেছেন। যেখানে যেইভাবে কথাটি বলা দরকার তিনি সেখানে সেইভাবে সুন্দরভাবে কথা বলেছেন। সুচিন্তিত মনে হয়েছে তার এই বক্তব্যকে আমার কাছে, যে একদম নিগুড়ভাবে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তিনি তার স্পিচ ডেলিভারি দিয়েছেন যেখানে যতটুকু প্রয়োজন। তাই আমি বলছি, এক কথায় তার বক্তব্য আমার কাছে অমায়িক মনে হয়েছে। তো এই যে তার সাক্ষাৎকারে সাংবাদিকরা এত কোশ্চেন করলেন এবং তিনি অনেক জবাব দিলেন, অনেক টপিকের মধ্যে রয়েছে আলোচনা করার মতো।
বাট সেগুলো যদি প্রয়োজন হয় বা সময় পাই পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে জাস্ট একটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। বিগত বিভিন্ন আলোচনার অংশ হিসাবে আমি বারবার একটি প্রশ্ন করতাম যে 5ই অগস্টের পর তারেক রহমানের এগেনস্টে যত পলিটিক্যাল মামলাগুলি ছিল সেই মামলা তো এখন নেই। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বা অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক অবস্থা, সিচুয়েশন, সেখানে তার তো আর কোনো বাধা বিপত্তি থাকার কথা না। তাহলে তিনি দেশে আসছেন না কেন? কারণ অভ্যুত্থান পরবর্তী 1 বছর হয়ে 1.5 বছরে চলছে। তাই বিভিন্ন আলোচনায় আমি এই প্রশ্নটি করেছি, আর এই প্রশ্নটি সাংবাদিকরাও তাকে করেছে যে আপনি দেশে আসছেন না কেন। তো তারেক রহমানের কাছ থেকে যে আনসারটি পেলাম, তিনি বলেছেন কিছু সঙ্গত কারণে হয়তো তিনি আসতে পারেননি। এখানে কিছুটা একটু শিথিলতা বা একটু এড়িয়ে যাওয়া বা কিছু একটু ধামাচাপা দেয়া, প্রকাশ না করার ইচ্ছা, এই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন এই সঙ্গত কারণটি আসলে কি করব আলোচনা। এরপরে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে যে আপনি আসবেন কবে? আসেননি, বেশ ভালো, আসবেন কবে? তিনি বলেছেন সময় হয়ে গেছে, খুব দ্রুতই চলে আসব। সাংবাদিকরা দ্রুতই আশাটাকে আবার কোট করেছে এবং জিজ্ঞাসা করেছে, আপনারা দেখেছেন অবশ্যই, যে সেই দ্রুতটি আর কবে আমরা জানতে পারি কিনা। তো তারেক রহমান এখানেও কৌশলী হয়েছেন এবং বলছেন দ্রুত মানে দ্রুত। তিনি সেই দ্রুত বা কুইক, খুব ফাস্ট চলে আসতেছেন, এটির মধ্যেই রয়েছেন। এক্সাক্ট করে কোনো ডেট বা কিছু বলেননি। এটি হতেই পারে, এর ভিতরে মানে কিছু গুরু রহস্য থাকতে পারে যে আগেই ডেট প্রকাশ করে দিবে, তার চেয়ে বরং দ্রুত আসছি। তো এই দ্রুতটি আমরা ধরে নিতে পারি আলোচনার স্বার্থে যে তিনি এখন যে অক্টোবর মাস চলছেন, অক্টোবরের মধ্যেই চলে আসবেন, কথায় তাই বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার ওই যে রেখে আসলাম যেটি, যে সঙ্গত কারণে তিনি আসতে পারেননি, এই সঙ্গত কারণটি আসলে কি? বিগত দিনে যখন আমি আলোচনা করেছি, বিভিন্ন আলোচনার পয়েন্টে এসে, আলোচনার স্রোতে এসে প্রশ্ন সামনে এসেছে যে তারেক রহমান আসলে দেশে আসছেন না কেন, বা এই যে বিএনপির দলের যে রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছে তারা বিভিন্ন টকশোতেও এই প্রশ্নের মুখোমুখি হয়েছে, বিভিন্নভাবে তারা উত্তর দেওয়ার চেষ্টা করেছে, এটি ফেস করার চেষ্টা করেছে। যদি উল্লেখযোগ্য বলি, সেখানে দেখানো হতো যে তার নিরাপত্তা বা তার সিকিউরিটির বিষয়টি, যে দেশে আসাটা তার জন্য যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা নেই বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা শঙ্কিত, তাই এই মুহূর্তে আসছেন না। এটা একটা বিষয় মানে বিএনপির পক্ষ থেকে আনসার দেওয়ার চেষ্টা করা হতো। কিন্তু কথা হলো 5 অগস্টের পরে দেশে তার জন্য নিরাপত্তার হুমকি কি ছিল? মানে অপোজিট পলিটিক্যাল পার্টি যারা ছিল, অন্যান্য রাজনৈতিক দল, তাদের কাছ থেকে কোনো হুমকি ছিল? অপোজিট রাজনৈতিক দল কারা ছিল? জামাত ছিল। তো জামাতের সাথে বিএনপির এই ধরনের অবস্থা মানে আমাদের নজরে তো আসেনি। সাধারণ জনগণ বা রাজনৈতিক সচেতন মানুষ বা রাজনীতি নিয়ে কথা বলি, এমন কিছু মনে হয়নি। এছাড়া আছে এনসিপি। এনসিপি তো সদ্য গঠিত একটি রাজনৈতিক দল। তো এদের সাথে তো বিএনপির বা বিশেষ করে তারেক রহমানের নিরাপত্তা হুমকি হওয়ার কথা না। তাহলে রাজনৈতিক দল যদি না হয়ে থাকে, তাহলে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এসেছেন, সেই সরকারই আসলে স্বয়ং হুমকি ছিল তারেক রহমানের জন্য? তাও তো মনে হচ্ছে না। কারণ এই সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি তো নিজেই লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে মোসাফা করে আসলেন, বৈঠক করে আসলেন। সেখান থেকেই যে আগামীর ফেব্রুয়ারির নির্বাচনের ডেডলাইন ডক্টর ইউনূস দিয়ে রেখেছেন, সেই ডেটটিও তো তারেক রহমানের সাথে বৈঠক করেই ফিক্সড করা হলো। তার মানে বোঝা যাচ্ছে যে এই সরকারও তারেক রহমানের জন্য হুমকি ছিল না বা নিরাপত্তাহীনতা মনে হয়নি সরকারের কারণে। তাহলে আর কি থাকে? সেনাবাহিনী? হ্যাঁ, এখানে ভাবার একটা বিষয় থাকতে পারে, কারণ সেই 7-8-এর 1-11 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেনা সমর্থিত শাসন, সেই সময়েই তো তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল বা বাধ্য হয়ে তিনি দেশ ছেড়েছিলেন। যদিও সেই সময়ের সেনা কর্মকর্তারা ঊর্ধ্বতন পর্যায়ে যারা আছে তারা এখন অনেকেই নেই, বাট সেনাবাহিনী তার জন্য একটা হুমকি, বা আবার সেই 1-11-এর পায়তারা দেশে চলছে কিনা, এ ধরনের একটি গুঞ্জন বা এখানে হালকা পাতলা কিছু গন্ধ বা ইঙ্গিত পাওয়া যেতে পারে, যেটি বিএনপি বলছিল যে নিরাপত্তার অভাব রয়েছে, সিকিউরিটির অভাব রয়েছে। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ যেটি মনে হয়েছে সেটা হলো তাদের নিজেদের দলের ভিতরে কোনো অন্তকন্দল ছিল কিনা, যার কারণে মানে বিভিন্ন গ্রুপিং এর কারণে, অন্তকন্দলের কারণে নিজের দলের
গোপন অন্তকন্দলের কারণেই আসলে তারেক রহমানের জন্য দেশে আসাটা নিরাপত্তাহীনতা ছিল কিনা, তার সিকিউরিটির নিয়ে কোশ্চেন আসতো কিনা, আমার কাছে আমি ব্যক্তিগতভাবে এটাকেই বেশি প্রাধান্য দিতাম। অন্যান্য যত কারণ বলি, পলিটিক্যাল পার্টির কারণে হোক, এই অন্তর্বর্তীকালীন সরকারের কারণে হোক, সেনাবাহিনীর কারণে হোক, আমি এগুলোকে প্রাধান্য দেওয়ার চেয়ে বেশি প্রাধান্য দিতাম যে তার দলের ভিতরেই কোনো ঝামেলা রয়েছে। যাক, তিনিও বললেন সঙ্গত কারণে আসতে পারেননি হয়তো, আর আমিও সেই সঙ্গত কারণটি জাস্ট ব্যাখ্যা করলাম যে দলের বিএনপির পক্ষ থেকে সঙ্গত কারণ হিসাবে এই ধরনের আনসারগুলোই সামনে এসেছিল। জাস্ট আমি অতিরিক্ত একটি যোগ করেছি, সেটি হলো যে তাদের দলের ভিতরে নিজস্ব কোনো অন্তকন্দল ছিল, বা এখনো সেটি আছে, থাকতেও পারে, বলা যায় না। যাক, সেই সঙ্গত কারণে তিনি আসতে পারেননি, সেই চ্যাপ্টার না হয় ক্লোজ করে দেই। এখন তো বলছেন তিনি আসবেন, দ্রুতই আসবেন। সেই দ্রুত মানে দ্রুতই, মানে খুব একটা কৌতূহল রেখে দিয়েছে তারেক রহমান সাহেব আবারও, যে সেই দ্রুতটা আসলে কবে। আচ্ছা, এই তার আশা নিয়ে 5 অভ্যুত্থানের মানে এই 24-এর অভ্যুত্থানের পরে 5 অগস্টের পরে যে বক্তব্যগুলো বিএনপির পক্ষ থেকে এসেছিল, প্রথমে বলা হয়েছিল ঈদের পরে তিনি আসবেন। যদি ওই ঈদের পরে আন্দোলন, ঈদের পরে দেখে নেওয়া, ঈদের পরে হরতাল, এই ঈদের পরে মানে ঈদের সাথে এই টার্মটা বিএনপির সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সেটা হাস্যরসের খোরাক হোক আর যাই হোক। তো 5ই অগস্টের পরে যখন বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ঈদের পরে ডিসিশন নেওয়া হবে তারেক রহমান কখন দেশে আসবেন, তখন বলেছিলাম যে আসলে বিএনপি কি 5ই অগস্টের পর, এখন যেহেতু শেখ হাসিনার সরকার নেই বা আগামীর দিনে বিএনপির ক্ষমতায় যাওয়ার, সরকার গঠন করার একটা সম্ভাবনাও রয়েছে, এখনো তারা সেই যে তাদের উপরে একটা ট্রমাটাইজ করা হয় বা তাদেরকে হাস্যরসাত্মকভাবে ব্যবহার করা হয় যে ঈদের পরে তাদের সবকিছু, এখান থেকে এখনো বের হতে পারবে না। তখন আমি এই বক্তব্যের ক্রিটিসিজম এভাবে করেছিলাম। এরপরে বলা হলো যে তফসিল ঘোষণা করা হলেই তারেক রহমান দেশে ফিরবেন। তো তখনও আমি ক্রিটিসিজম করেছিলাম যে তফসিল ঘোষণার সাথে তারেক রহমানের দেশে আসা না আসার সম্পর্ক কি। কারণ বিষয়টি কি এমন যে তফসিল ঘোষণার পূর্বে এক সরকার আছে, সেই সরকার বা সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি তারেক রহমানের জন্য হুমকি স্বরূপ, আর তফসিল ঘোষণা করা হলে সরকার চেঞ্জ হয়ে যাবে, রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে, রাজনৈতিক দলগুলো চেঞ্জ হয়ে যাবে, যে তখন তার জন্য নিরাপদ হবে, তা তো না। তাহলে তারেক রহমানের দেশে ফেরার সাথে তফসিলের তো কোনো সম্পর্ক থাকার কথা না। পরবর্তীতে যে আপডেটটি রিসেন্টলি পেলাম 2-3 দিন আগে, বলা হয়েছে যে তাদের 300 আসন ভিত্তিক নমিনেশন যারা পেতে যাচ্ছে, তাদের সিলেক্টেড প্রার্থী, তাদের নিয়ে যে একটি প্রাথমিক লিস্ট দিবে, গ্রিন সিগন্যাল দিবে, যেটিকে গ্রিন সিগন্যাল হিসেবে রাজনীতির মাঠে বলা হয়, সেই গ্রিন সিগন্যালটি তারেক রহমান নিজে দেশে এসে রাজনৈতিক পরিস্থিতি, দেশের তৃণমূলের অবস্থা, সেন্ট্রালের অবস্থা বিবেচনা করে তিনি নিজে হাতেই এই গ্রিন সিগন্যাল প্রকাশ করবেন। এটি সামনে আসলো। এরপরে তো সাক্ষাৎকারটি সামনে চলে আসলো, সাক্ষাৎকারে বলল দ্রুত এবং খুবই দ্রুত তিনি চলে আসছেন। তাই আমি বলছি, ধরে রাখছি যে এই অক্টোবর মাসের মধ্যেই তিনি আসছেন। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ডেডলাইন দেয়া, এই ডেডলাইনে যদি নির্বাচন হয় তাহলে হাতে গোনার সময় আছে 4 মাসের মতো, প্লাস মাইনাস। তো আবার ওইদিকে বলছেন তারেক রহমান নিজে এসেই এই গ্রিন সিগন্যাল দিবেন। তার মানে 4 মাস সময় নিয়েও যদি তারেক রহমান দেশে না আসেন, গ্রিন সিগন্যাল দিতে না পারেন, তাহলে তো মানে যে কোনো সময় ঘটনা হিতে বিপরীত হয়ে যেতে পারে। আরেকটা বিষয় এখানে বলে রাখি, এই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে যে বিলম্ব হচ্ছিল, সেক্ষেত্রে দলের পক্ষ থেকে আরো একটি আলোচনা সামনে আসছিল। তারা বলতেছিল যে তারেক রহমান একদম ভোটের কাছাকাছি সময়ে আসবেন, যাতে করে তার আশাকে কেন্দ্র করে, তার এই দেশে পা রাখা, এই দেশের মাটিতে পা রাখাকে কেন্দ্র করে দলের তৃণমূল থেকে সেন্ট্রাল পর্যন্ত নেতাকর্মীরা যে একটি নতুন জীবন ফিরে পাবে, নতুন আগ্রহ, উদ্দীপনা, তাদের ভিতরে যে নতুন একটি স্বপ্ন সামনে চলে আসবে, সেই স্বপ্ন দিয়ে সেই সময়ের যে একটি ভাইব আসবে, সেটিকে কেন্দ্র করে তারা সেটিকে নির্বাচনী মাঠে কাজে লাগাতে চায়, বা ডিরেক্ট ভোটের ব্যালট পর্যন্ত সেই ভাইব তারা রাখতে চায়। এই জন্য তারেক রহমানকে আগেই তারা আসতে পরামর্শ দিচ্ছেন না, বরং ডিলে করতেছেন। যদি সেটিও হয়ে থাকে, তা আমার মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হলে 4 মাসের মতো সময়, এখন সেই যথেষ্ট সময়টি চলে এসেছে। সে আশা, তাকে নিয়ে দলের মধ্যে একটি নতুন জীবন ফিরে পাওয়া, সব নেতাকর্মীদের মধ্যে উজ্জীবিত হওয়া, তাদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাওয়া, তাদের মধ্যে আনন্দ উল্লাস ফিরে আসা,
সেই সময়টি মনে হয় এখন হয়ে গেছে। এখনো যদি ডিলে করে তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে, যে তিনি আসবেন, এরপরে সেটি সেই যে একটা ভাইভ আসা, একটি নতুন জীবন বা দলের নেতাকর্মীদের মধ্যে যে একটা উজ্জীবিত অবস্থা, আনন্দ উল্লাস, সেটি উল্টো হয়ে যেতে পারে। তিনি যদি আরো সময় পাস করে একদম 2 মাস 2.5 মাস আগে আসে, তখন সেটি বিশৃঙ্খলায় রূপ নিতে পারে, সেটি বিএনপির দলের জন্য ক্ষতিকরও হতে পারে। তাই আমার মনে হয় তারেক রহমান দ্রুত যেটি বলেছেন সেটি এই অক্টোবরের মধ্যে, আর অক্টোবরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আমি বলবো বেস্ট টাইম। তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে বিলম্ব হওয়ার ক্ষেত্রে যত কারণ, যত ব্যাখ্যা, যা যা বললাম, তার নিরাপত্তাহীনতা বা তাকে শেষে এনে একটা ভাইব তৈরি করে সেটা একদম ব্যালট পর্যন্ত, সিল মারা পর্যন্ত সেই ভাইব ধরে রাখা, যে ব্যাখ্যাই নেই না কেন, একদম বেস্ট টাইম এখন যদি তিনি এই অক্টোবরের মধ্যে আসেন, তাহলে মনে হয় যে তিনি কোন সঙ্গত কারণে আসেননি, কি সমস্যা কি ছিল, এই ব্যাখ্যা বিশ্লেষণের আর দরকার নেই। বরং তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে অক্টোবরের মধ্যেই দেশে আসবেন, সেই প্রত্যাশা রাখা যায় তার এই সাক্ষাৎকারের যে তিনি বক্তব্য দিয়েছেন তার মধ্য থেকে। এখন দেখা যাক তিনি কখন আসেন দেশে। এবার আসি আমি আজকের আলোচনার একদম গুরুত্বপূর্ণ পয়েন্টে। তারেক রহমান তার লাইফের গুরুত্বপূর্ণ 17টি বছর, আমি গুরুত্বপূর্ণ 17টি বছর বলেছি কারণ একদম ইয়াং লাইফ যেটিকে বলে, রাজনীতির মাঠে যেই সময়টি দেওয়ার কথা, তিনি এমন একটি দেশে ছিলেন, লন্ডনে ছিলেন, যেটি একটি ডেভেলপড কান্ট্রি, যেখানের পলিটিক্স হলো একটি গুড পলিটিক্স। বিশ্বের দরবারে উদাহরণ সৃষ্টি করার মতো যতগুলো রাষ্ট্রের পলিটিক্স আছে, তার মধ্যে একটি আমি মনে করি যুক্তরাজ্য বা লন্ডনের রাজনীতি। তো তিনি দীর্ঘ 17টি বছর এই গুড পলিটিক্সের মধ্যে, গুড পলিটিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে ছিল। তিনি একটি ডিসিপ্লিন পলিটিক্সের মধ্যে ছিল। তার মানে তিনি লাইফে ডিসিপ্লিন পলিটিক্স শিখেছেন, গুড পলিটিক্স দেখেছেন, অবজার্ভ করেছেন। তাছাড়া তিনি যে বিএনপির পক্ষ থেকে যে 31 দফা দেওয়া হয়েছিল রাষ্ট্র মেরামত বা সংস্কারের লক্ষ্যে, সেখানেও যে অনেক সুন্দর সুন্দর ইনোভেশন বা সুন্দর সুন্দর আশ্বাস প্রস্তাব এসেছিল যে তারা এই সংস্কারগুলো দেশে চায়, সেখানে মনে হয়েছিল যে তিনি যে লন্ডনে আছেন একটা ডিসিপ্লিন পলিটিক্সের মধ্যে, গুড পলিটিক্সের মধ্যে, সেখান থেকে তিনি অনেক কিছু শিখেছেন যেটি তিনি আমাদের দেশে ইমপ্লিমেন্ট করতে চান। তাই আমার কাছে ভালো লেগেছিল তার বক্তব্যগুলো, যে না, তার মানে একটা স্বচ্ছ ডিসিপ্লিন ওয়াইজ রাজনীতিবিদ আমাদের দেশে আমরা পেতে যাচ্ছি। কিন্তু ভয়ের জায়গাটা হলো এই, আমাদের দেশের যে পলিটিক্যাল সিচুয়েশন, এটাকে আমি বলবো পলিউটেড পলিটিক্যাল এনভায়রনমেন্ট। আমাদের এখানের রাজনীতি দূষিত, আমাদের এখানের রাজনীতি হলো সংঘাতময়, আমাদের এখানের রাজনীতি হলো মারামারি পিটাপিটি, আমাদের এখানের রাজনীতি হলো মিথ্যার ছয়লাভ, দোষারোপের ছয়লাভ। তো এই তারেক রহমান একটা ডিসিপ্লিন পলিটিক্স বা গুড পলিটিক্স বা ডেভেলপড পলিটিক্স যাই বলি, তার মধ্য দিয়ে সেখানে দীর্ঘ 17টি বছর থেকে যা যা অর্জন করলেন, তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের এই পলিউটেড পলিটিক্স, এই সংঘাতময় পলিটিক্স, এই দূষিত পলিটিক্স, অশিক্ষিত মূর্খ জাতির, উগ্র জাতির পলিটিক্সের মধ্যে এসে তিনি কি আসলে আমাদেরকে নতুনত্ব কিছু দিতে পারবেন, নাকি আমাদের এখানে পলিউশনের মধ্যে তিনি নিমজ্জিত হবেন, হারিয়ে যাবেন? এটি আমি আসলে গুরুত্ব সহকারে দেখতে চাই এবং দর্শক শ্রোতা আপনাদের কাছে এই কোশ্চেনটি রেখে যেতে চাই যে অদূর ভবিষ্যতে আমরা দেখব বিএনপি যদি ক্ষমতায় আসে, তারেক রহমান এই লন্ডনের মতো ডিসিপ্লিন পলিটিক্স, গুড পলিটিক্স, ডেভেলপ পলিটিক্স থেকে কি শিখে এসে তার দলকে, এই দেশকে কি শিখাতে পেরেছেন। কারণ একটি কথা রয়েছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তিনি এতদিন সৎ সঙ্গে ছিল বলে মনে করি এখন বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, এই অসৎ সঙ্গের মধ্যে এসে তার সর্বনাশ হবে, নাকি এই অসৎ সঙ্গকে তিনি সৎ বানাতে পারবেন? সো দর্শক শ্রোতা, আপনারা মতামত কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।